In our last lecture, we have discussed about Kepler's law of planetary motion and Newton's law of gravitation. And at the end of that lecture, we discussed how these two laws are interconnected to each other. So today, আমরা আরও কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব যেটা কিনা কেপলার্স ল অফ planetary motion related. So let's talk about second law again. যদি আমি কেপলারের সেকেন্ড ল নিয়ে আলোচনা করি, so definitely we have draw a elliptical orbit and this is focus 1, this is focus 2. For example, this is our sun and our planet is moving along this elliptical path, right? So what does the second law tell? The second law tells us that if we draw a radius vector from sun to the planet, then this line, the joining line between sun and planet, is sweeping out equal areas in every equal time, or the aerial velocity is a constant quantity, right? And আমি যদি একটা semi major axis draw করি, so this point is called perihelion and this is called aphelion, and this is the smallest distance from the sun and this is the largest distance from the sun. So what I want to know, আমি জানি যে এই পথে যখন প্ল্যানেট মুভ করে তখন planet is moving very faster when it is very close to the sun and it is slower down when it is far away from the sun. তার মানে হচ্ছে যখন সে পেরিহেলিয়নে থাকে তখন তার ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম, যখন সে অ্যাপহেলিয়নে থাকে তখন তার ভেলোসিটি হচ্ছে মিনিমাম। অর্থাৎ velocity of the planet at perihelion must be greater than the velocity at the aphelion, right? So এখানে যদি velocity হয় vp and এখানে যদি velocity হয় va, so definitely vp is greater than va. প্রশ্ন হচ্ছে how, আমরা কিভাবে এটা প্রমাণ করতে পারি? So what is the way to prove it? আমরা এখন প্রমাণ করব যে the velocity of the planet at perihelion is greater than the velocity at aphelion, right? Proof. এটার প্রমাণ অনেক জটিল কিছু না, very simple প্রমাণ। আমরা ধরে নেব the distance between the sun and the perihelion is rp and the distance between aphelion and the sun is simply r, a for aphelion. Now আমি ধরি যে কোনো সময় প্ল্যানেটটা এখানে আছে, অ্যাট এনি টাইম আমার প্ল্যানেটটা এখানে আছে, এখান থেকে ধরলাম 1 সেকেন্ড পরে, জাস্ট সিঙ্গেল সেকেন্ড পরে প্ল্যানেটটা এখানে আসলো, তাহলে সে ডেফিনেটলি ভেরি স্মল ডিস্টেন্স ট্রাভেল করেছে। সে ভেরি স্মল ডিস্টেন্সটা ধরলাম হচ্ছে আমি এক্স। ডেফিনেটলি কোন ভেলোসিটিতে সে এই ডিস্টেন্সটা মুভ করেছে, ভিপি অর ভেলোসিটি অ্যাট পেরিহেলিয়নে যে ছিল সেই ভেলোসিটিতে মুভ করেছে, এবং একই সময়টিতে যখন সে অ্যাফেলিয়নে আসবে তারপর 1 সেকেন্ড পরে, এখানে যেরকম 1 সেকেন্ড পরে সে এখানে এসছে, ফর এক্সাম্পল এটা হচ্ছে পেরিহেলিয়নের জন্য পয়েন্ট পি, এটা হচ্ছে অ্যাফেলিয়নের জন্য পয়েন্ট এ, রাইট? আর ক্যাপিটাল এ ক্যাপিটাল পি। 1 সেকেন্ড পরে সে সিতে এসছে এবং 1 সেকেন্ড পরে সে ফর এক্সাম্পল ডি পয়েন্টে এসছে, রাইট? তার মানে যখন সে পি থেকে সিতে এসছে তখন সে ট্রাভেল করেছে এক্স ডিস্টেন্স অ্যালং দ্য অরবিট,
এবং এখানে সে ট্রাভেল করেছে ফর এক্সাম্পল ওয়াই ডিস্টেন্স অ্যালং দ্য অরবিট, রাইট? এখানে সে এরিয়া কভার করেছে যতটুকু অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড ল অফ প্ল্যানেটারি মোশন, এখানেও ঠিক একই পরিমাণ এরিয়া কভার করবে, রাইট? সো ফর এক্সাম্পল দিস ইজ A1 অ্যান্ড দিস ইজ A2. সো ডেফিনেটলি আমি ধরে নিলাম এখানে PC ইজ ইকুয়াল টু এক্স অ্যান্ড P অ্যান্ড AD ইজ ইকুয়াল টু স্মল ওয়াই, রাইট? এবং শর্ত কি? শর্ত হচ্ছে প্ল্যানেট টেক্স জাস্ট 1 সেকেন্ড টু মুভ ফ্রম P টু C অ্যান্ড দ্য প্ল্যানেট টেক্স জাস্ট 1 সেকেন্ড টু মুভ ফ্রম A টু D, রাইট? নাও যদি আমি বলি যে যখন এক্স ডিস্টেন্স ট্রাভেল করেছে তখন তার ভেলোসিটি ছিল ভিপি, তার মানে হচ্ছে ভি অ্যাট পি অ্যাট পেরিহেলিয়ন ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই সিম্পলি 1 সেকেন্ড। এস ইজ ইকুয়াল টু ভিটি, এস ইজ ইকুয়াল টু ভিটি, রাইট? এখান থেকে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ভিপি, 1 সেকেন্ডকে আমাকে এখানে লিখতে হবে 1 সেকেন্ড। অনেকে এরকম ভুল করবে যে এক্স ইজ ইকুয়াল টু ভিপি, কারণ অনের কোনো ভ্যালু নেই। নো, 1 সেকেন্ড। তুমি যদি বাম পাশে এক্স লিখে ইকুয়াল টু ভিপি লেখো, এক্সের ইউনিট হচ্ছে মিটার, লেংথের ইউনিট, বাট ভিপি এর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। তার মানে ডাইমেনশনাল অ্যানালাইসিস যখন আমি করব তখন ইকুয়েশন ইজ নট রাইট, is not valid, right? So definitely meter per second, উপরে সেকেন্ড, সেকেন্ড কাটা, মিটার, বাম পাশে মিটার, ওকে? অ্যান্ড এইখান থেকে এখানে যখন ওয়াই ডিস্টেন্স ট্রাভেল করেছে ভি ওয়াই ভেলোসিটিতে, সরি ভি এ ভেলোসিটিতে, তখন আমি লিখতে পারবো হচ্ছে ভি অ্যাট অ্যাফিলিয়ন ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 1 সেকেন্ড। তার মানে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ভি অ্যাট অ্যাফিলিয়ন টাইমস 1 সেকেন্ড, right? For example, this is equation 1 and this is equation number 2. Now, according to the second law, definitely A1 and A2 same, because the radius vector is sweeping out equal areas in every equal time. So definitely A1 is equal to A2. এখন A1 আমি যদি খুব ছোট ডিস্টেন্স নেই এক্স, তার মানে এক্সটা তখন একটা কার মতো হবে, একটা স্ট্রেট লাইনের মতো হবে। সেক্ষেত্রে এইখান থেকে শুরু করে এইটুকু একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে, এখান থেকে এইটুকু একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে। সো সেই ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ টাইমস ডেফিনেটলি এক্স, হাফ টাইমস কী বলে এটাকে, ত্রিভুজের যে এরিয়া সেটা কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, রাইট? হাফ ইন্টু এক্স ইন্টু হচ্ছে আমার উচ্চতা হচ্ছে কি আর পি, সো আর পি মাস্ট বি ইকুয়াল টু হাফ ইন্টু ওয়াই ইন্টু আর টাইমস এ, রাইট? হাফ কাটা, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ভিপি টাইমস 1 সেকেন্ড, সো ভিপি টাইমস 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু ইন্টু আর পি ইজ ইকুয়াল টু ওয়াই, মানে হচ্ছে VA টাইমস 1 সেকেন্ড, সো VA টাইমস 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু RA. সো ডেফিনেটলি VP টাইমস RP ইজ ইকুয়াল টু VA টাইমস RA. আমি যেটা জানি সান থেকে পেরিহেলিয়ন পর্যন্ত যে ডিস্টেন্স RP, সান থেকে অ্যাফহেলিয়ন পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে RA, অ্যান্ড ডেফিনেটলি RA is greater than RP. Here RA is greater than RP, তার মানে হচ্ছে RP R এর থেকে ছোট। যদি এটা ছোট হয়, ইকুয়েশনকে ভ্যালিড করতে হলে ভিপিকে অবশ্যই বড় হতে হবে, রাইট? সো ভিপি মাস্ট বি গ্রেটার দেন VA, তার মানে হচ্ছে ভেলোসিটি অ্যাট পেরিহেলিয়ন মাস্ট বি গ্রেটার দেন দ্য ভেলোসিটি অ্যাট অ্যাফেলিয়ন। এটা হচ্ছে আমাদের প্রুফ। চমৎকার, রাইট? এখন আমরা একটু আলোচনা করব কেপলারস থার্ড ল অফ প্ল্যানেটারি মোশন নিয়ে। কেপলারস থার্ড ল অফ প্ল্যানেটারি মোশন, ডেফিনেটলি আমরা জানি যে হোয়াট ডাজ ইট সে। কেপলারস থার্ড ল,
আমরা একটু প্রবলেম রিলেটেড জিনিসপত্র নিয়ে এখন আলোচনা করার চেষ্টা করব। আমি ধরে নিলাম যে একটা ইলিপ্টিক্যাল অরবিটে একটা প্ল্যানেট মুভ করছে। আমি যদি এটাকে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল এক্সিস দিয়ে ডায়াগ্রামের মতো করে আঁকার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফোকাল পয়েন্ট যেখানে আমার সান আছে। এটা হচ্ছে আমার আরও একটা ফোকাল পয়েন্ট যেটা হচ্ছে আমার ভয়েড স্পেস। এখান থেকে এইটুকু হচ্ছে আমার সেমি মেজর এক্সিস, যেটাকে আমি এ দিয়ে ডাকি। এটুকু হচ্ছে আমার সেমি মাইনর এক্সিস, যেটাকে আমি বি নাম দিয়ে ডেকে থাকি। আমি ধরে নিলাম এই পথে কোনো একটা প্ল্যানেট মুভ করছে যার ম্যাস হচ্ছে M1 কেন দিলাম? কারণ আমি আরও একটা প্ল্যানেটকে ডাকার চেষ্টা করব M2 নামে ম্যাস। সো ডেফিনেটলি এইখান থেকে এটা একটা ডিস্টেন্স আছে যেটাকে আমি আর বলতে পারি, নো প্রবলেম। ওকে, অ্যাকর্ডিং টু দ্য থার্ড ল আমি জানি যে দ্য স্কোয়ার অফ দ্য টাইম পিরিয়ড অফ এনি প্ল্যানেট is directly proportional to the cube of the semi-major axis of the elliptical orbit, right? তার মানে হচ্ছে যখন এই প্ল্যানেটটা মুভ করছে তখন তার টাইম পিরিয়ড যদি T1 হয়, T1 স্কোয়ার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কিউব অফ দ্য সেমি মেজর অ্যাক্সিস। ধরলাম এটা হচ্ছে A1, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে A1 কিউব, রাইট? তার মানে T1 স্কোয়ার ইজ ইকুয়াল টু কে টাইমস A1 কিউব। কে হচ্ছে একটা কনস্ট্যান্ট যার ভ্যালু আমরা জানি, কে ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই GM, রাইট? জি টাইমস হচ্ছে mass of the sun. This is equation number 1. এখন যদি আমি আরও একটা অরবিট ড্র করি, যে অরবিটে আরও একটা প্ল্যানেট মুভ করছে যার ম্যাস হচ্ছে আমাদের M2, এটার ম্যাস হচ্ছে আমাদের M2, এবং এই প্ল্যানেটের যে টাইম পিরিয়ড সেটা হচ্ছে T2, দেন ডেফিনেটলি T2 স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু, এখান থেকে এই পর্যন্ত যদি আমাদের হয় A2 ইজ প্রপোর্শনাল টু A2 কিউব। তার মানে হচ্ছে T2 স্কোয়ার ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট টাইমস A2 কিউব। অ্যান্ড আমি সবসময় জানি যে এই কনস্ট্যান্টের ভ্যালু T1, T2, T3 যে কোনো অরবিটের, যে কোনো প্ল্যানেটের, যে কোনো রকম টাইম পিরিয়ডের জন্য একই রকম কনস্ট্যান্ট। তার মানে এখানে কনস্ট্যান্ট হচ্ছে কে। সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এখন যদি আমি ইকুয়েশন 1 এবং 2 থেকে লিখি, তার মানে হচ্ছে T1 অথবা ইকুয়েশন 1কে যদি ইকুয়েশন 2 দিয়ে ডিভাইড করি, T1 স্কোয়ার ডিভাইডেড বাই T2 স্কোয়ার ইজ ইকুয়াল টু A1 কিউব ডিভাইডেড বাই A2 কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে কে, তার মানে হচ্ছে কনস্ট্যান্ট, রাইট? সো এটা হচ্ছে আমাদের কেপলার্স থার্ড ল থেকে আমরা জানি। এখন আমরা সামনে যে প্রবলেমগুলো করব, কয়েকটা প্রবলেম আমরা করব, সেই প্রবলেম করার ক্ষেত্রে আমাদের এই ধরনের ফর্মুলা কাজে লাগবে। এরকম যদি আমি আরও কোনো অরবিট ড্র করতে পারি ফর অ্যানাদার প্ল্যানেট, ইট উইল বি কন্টিনিউড রাইট টু দ্য এন্ড অরবিট অর এন্ড প্ল্যানেট। নাও প্রবলেম হচ্ছে নিউটন যখন কেপলারের এই লগুলো নিয়ে ভাবছিলেন, তখন তিনি দেখলেন যে দেয়ার আর সাম প্রবলেম টু দ্য কেপলার্স থার্ড ল। নিউটন কেপলার্স থার্ড লতে কিছু মডিফিকেশন অ্যাড করলেন। সো কী সেই মডিফিকেশন আমরা এখন জানার চেষ্টা করব, নিউটনস মডিফিকেশন টু দ্য কেপলার্স থার্ড ল। সো নিউটনস modification to the third law কার of Kepler। শুধু থার্ড ল বললে কনফিউশন চলে আসতে পারে, কারণ থার্ড ল তো নিউটনের নিজেরও আছে, রাইট? সো নিউটনস মডিফিকেশন টু দ্য কেপলার্স থার্ড ল। কেপলার যেটা চিন্তা করেছিলেন, অ্যাকর্ডিং টু দ্য কেপলার, দ্য প্ল্যানেট ইজ মুভিং, কেপলার বলেছিলেন দ্য প্ল্যানেট ইজ মুভিং ইন অ্যান ইলিপ্টিক্যাল অরবিট উইথ
with the sun at one of its foci, এবং কেপলার সাথে এটাও বলে নিয়েছিলেন দ্য সান ইজ নট মুভিং, দ্য সান ইজ ফিক্সড অ্যাট আ পয়েন্ট ইন দ্য স্পেস। সো কেপলার বলেছিলেন যে ইলিপ্টিক্যাল পথে যখন কোনো একটা প্ল্যানেট মুভ করে তখন সান ফিক্সড থাকে, সান ইজ নট মুভিং, সান ইজ স্টেশনারি অবজেক্ট। নিউটন বললেন এখানেই প্রবলেম। নিউটন বললেন দ্য সান মাস্ট নট বি স্টেশনারি। So it was Newton who realized that in the planet-sun system, the planet does not move around a stationary sun. He proposed both the sun and the planet is orbiting around a common center of mass for the planet-sun system. অর্থাৎ এই প্ল্যানেট অ্যান্ড সান যে সিস্টেম, সেই সিস্টেমের ডেফিনেটলি একটা সেন্টার অফ ম্যাস থাকবে। সেই সেন্টার অফ ম্যাসকে কেন্দ্র করে এই প্ল্যানেট এবং সান দুটোই মুভ করবে, দুটোরই রোটেশনাল মোশন থাকবে। এটা হচ্ছে নিউটনের কথা। সো নিউটনস মডিফিকেশন। সো সেন্টার অফ ম্যাস নিয়ে যখন আমরা ভাববো, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার সান, যার ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম, অ্যান্ড এইটা হচ্ছে আমার প্ল্যানেট, যার ম্যাস হচ্ছে আমাদের স্মল এম, and this is the joining line between sun and the planet. Definitely they are separated by a particular distance, so I'm not talking about the distance. So যখন আমি এই বাইনারি সিস্টেমের, এটা হচ্ছে একটা সেন্টার অফ ম্যাস ফর এ বাইনারি সিস্টেম। বাইনারি শব্দের যে মিনিং, এখানে বাইনারি সিস্টেম বলতে এমন একটা সিস্টেমকে বোঝানো হয়েছে যেখানে দুইটা অবজেক্ট আছে। সো দিস ইজ এ বাইনারি সিস্টেম। সেন্টার of mass for a binary system. So এই সেন্টার অফ এই বাইনারি সিস্টেমের সেন্টার অফ ম্যাস কোন দিকে হবে? ডেফিনেটলি ম্যাস যেদিকে বেশি সেদিকে হবে। তো এটা যদি মাঝখান এটা হয় তাহলে সেন্টার অফ ম্যাসটা শিফট হয়ে এদিকে আসতে থাকবে। ধরলাম এটা হচ্ছে এই সিস্টেমের সেন্টার অফ ম্যাস, CM দিয়ে আমি ডিনোট করি। সো দ্য ডিস্টেন্স from the center of the sun to the center of mass is d1. ধরলাম এটা হচ্ছে d1 distance, and distance is always measured from the center of any object, right? So এটা হচ্ছে এটার সেন্টার থেকে সেন্টার অফ ম্যাসের ডিস্টেন্স হচ্ছে d1, অ্যান্ড এই সেন্টার অফ ম্যাস থেকে এই প্ল্যানেটের যে সেন্টার, সেই সেন্টারের ডিস্টেন্স হচ্ছে আমাদের d2। অ্যান্ড আমি জানি ফর দ্য বাইনারি সিস্টেম, the binary সিস্টেমের জন্য ক্যাপিটাল M times the distance to the center of mass d1 must be equal to the mass times the distance to the center of mass d2. For example, এটা ইকুয়েশন নাম্বার 1। এনিওয়ে, উপরের ইকুয়েশন 1-2 সাথে এটাকে কানেক্ট না করি, কারণ উই আর টকিং অ্যাবাউট আ ডিফারেন্ট টপিক, রাইট? সো এম d1 ইজ ইকুয়াল টু হচ্ছে এম d2। এখন নিউটন কি বললেন এটা তো জানা হলো। মডিফিকেশন নিয়ে আলোচনা করি এখন। এনিওয়ে, এটাকে আমরা কোনো ইকুয়েশনের নাম না দিই, রাইট, কনফিউশন দূর করার জন্য। এখন নিউটন যেটা বললেন, কেপলার যেটা বলেছিলেন সেটা হচ্ছে এটা নিয়েই যদি আলোচনা করি যে T1 স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু A1 কিউব। এখন আমি কিন্তু এখানে A1 কিউবের পরিবর্তে R কিউবও লিখতে পারি, কারণ R হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন ক্যাপিটাল M অ্যান্ড স্মল m, রাইট? এবং এই এভারেজ ডিস্টেন্স যদি আমি কাউন্ট করি তাহলে সেই এভারেজ orbital distance must be equal to the semi-major axis, right? So we can replace A by capital R. So Kepler যেটা বললেন, according to Kepler, Kepler যেটা বলেছিলেন যে T is proportional to, বা T1 is square is proportional to A1 cube, right? But Newton said the Kepler third law will be different from this. According to Mr. Newton বললেন যে T
ওয়ান স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এ ওয়ান কিউব, এটা সত্য না। এর সাথে আরও কিছু জিনিস ইন্ট্রোডিউস হবে, সেটা কি, এর সাথে ক্যাপিটাল এম প্লাস এম ওয়ান এটাকে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ এই যে সিস্টেমে আলোচনা করেছিলাম আমি এখানে, এই ক্যাপিটাল এম এর সাথে স্মল এম মাল্টিপ্লাই করে তার সাথে টি ওয়ান স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এ ওয়ান কিউব, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু নিউটন। বা এখান থেকে আমি লিখতে পারবো এম প্লাস এম ওয়ান টি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু কে টাইমস এ ওয়ান কিউব, নো প্রবলেম। এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন। এখন অ্যাকর্ডিং টু নিউটন যদি এম টু ম্যাস নিয়ে আমি ভাবি, তার মানে হচ্ছে এম প্লাস এম টু টাইমস টি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু কে টাইমস এ টু কিউব, এটা হচ্ছে আমার আরও একটা ইকুয়েশন। আমি অ্যান্ড দিয়ে লিখি, অ্যান্ড ফর ম্যাস টি টু এম টু, রাইট। এখন আরও একটা জিনিস, তার মানে এগুলোই হচ্ছে নিউটনস মডিফিকেশন টু দ্য কেপলার্স থার্ড ল, রাইট। বাট একটা কথা স্পষ্টত, আমরা সামনে যে ক্যালকুলেশনটা করব সেখান থেকে দেখব যে এগুলো বসালেও কিন্তু নিউটনের যে কেপলারের যে থার্ড ল, সেই লর খুব একটা বিচ্যুতি ঘটে না, খুব একটা ডেভিয়েশন ঘটে না। সেটা কীরকম, যেমন এখানে একটা অ্যাপ্রক্সিমেশন আমরা অ্যালাউ করব যে ইফ the mass of the sun is much heavier than the mass of the object means the mass of the planet, right? যদি এরকম হয় m1 এবং যদি m2 থেকেও ক্যাপিটাল এমটা অনেক বেশি হয়, তার মানে আমি লিখতে পারবো যে ক্যাপিটাল এম প্লাস m1 অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ক্যাপিটাল এম, অ্যান্ড ক্যাপিটাল এম প্লাস m2 এটাও অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ক্যাপিটাল এম, রাইট। দেয়ারফোর আমি কি লিখতে পারি, আমি যদি এই ইকুয়েশনকে এই ইকুয়েশন দিয়ে ভাগ করি, আমি এখানেও ভাগ করতে পারতাম এটা না লিখে, বাট সেগুলোরও যথেষ্ট কারণ আছে। ক্যাপিটাল এম প্লাস এম ওয়ান টি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস এম টু টি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ওয়ান কিউব ডিভাইডেড বাই এ টু কিউব। বা এখান থেকে আমি কিন্তু সেই টি ওয়ান স্কোয়ার বা টি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ওয়ান কিউব ডিভাইডেড বাই এ টি কিউব এখানে আসছি। তার মানে এটা এক্স্যাক্টলি কেপলার যেরকম থার্ড লর কথা বলেছিলেন, সেই কেপলারের থার্ড ল, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, রাইট। এটা আমাদের কনস্ট্যান্ট। তার মানে কেপলার্স থার্ড ল ইজ অ্যাপ্রক্সিমেটলি ভ্যালিড। কেপলার্স থার্ড ল, নিউটনস মডিফিকেশন যদি আমি করিও, কেপলার থার্ড লর যে এই ফর্মটা, সেই ফর্ম কিন্তু ভ্যালিড। হ্যাঁ, ডেফিনেটলি এই ফর্মে কিছু প্রবলেম আছে এই ফর্মে, বাট এই ফর্ম থেকে আমি যে এই ফর্মে আসি, এটাও কিন্তু কেপলার্স থার্ড ল অফ প্ল্যানেটারি মোশন। কারণ হচ্ছে কেপলার তো শুধুমাত্র একটা প্ল্যানেটের একটা অরবিট নিয়ে ভাবেন নাই, ডেফিনেটলি সে অনেকগুলো অরবিট নিয়ে ভেবেছে। তো আমি যখন মোর দ্যান ওয়ান অরবিট নিয়ে ভাববো, তখন কিন্তু ডেফিনেটলি আমি এরকম একটা ইকুয়েশন থার্ড ল থেকে দাঁড় করাতেই পারি। So from that sense, Kepler's third law is approximately valid because the sun is much more massive than any other planet. Right? The sun, the third law is approximately valid. Kepler's third law is approximately valid because for most of the planet capital M is much greater than a small m, right? তার মানে নিউটনস কারেকশন টু দ্য থার্ড ল ইজ ভেরি স্মল, রাইট। যদি আমি এরকম করে ডিভাইড করি, যে কোনো দুটো বা তিনটা বা চারটা বা পাঁচটা অরবিট নিয়ে যদি আমি এরকম রেশিও নেই, টাইম পিরিয়ডিক স্কোয়ারের রেশিও নেই, তাহলে কেপলার্স থার্ড ল ইজ অ্যাপ্রক্সিমেটলি ভ্যালিড। তার মানে এই ক্ষেত্রে নিউটনস কারেকশন টু দ্য থার্ড ল ইজ ভেরি স্মল, রাইট। তার মানে হচ্ছে নিউটনস কারেকশন or modification to the third law is very small, right? এখন হচ্ছে আমরা দেখার চেষ্টা করব তাহলে কোন ক্ষেত্রে নিউটন মডিফিকেশনটা ভেরি লার্জ।
যদি এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই তাহলে আমাকে দুটো লিমিটিং কেস নিয়ে আলোচনা করতে হবে। সো টু লিমিটিং কেস, টু লিমিটিং কেস। একটা লিমিটিং কেস হচ্ছে ডেফিনেটলি আমরা যেটা আলোচনা করলাম, এম ইজ মাচ মাচ গ্রেটার দ্যান এম। সো লিমিটিং কেস ওয়ান, কেস ওয়ান নিয়ে আমরা আলোচনা করি। কেস ওয়ান নিয়ে যদি আলোচনা করি, প্রথমটা হচ্ছে ক্যাপিটাল এম যখন মাচ মাচ লার্জার দেন স্মল এম হয়। সো আমি জানি যে ফর বাইনারি সিস্টেম একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে এম ডি ওয়ান ইজ ইকুয়াল টু স্মল এম ডি টু। এখান থেকে যদি আমি ডি ওয়ানের ভ্যালু বের করতে চাই, ডি ওয়ান ইজ ইকুয়াল টু স্মল এম বাই ক্যাপিটাল এম টাইমস ডি টু। এখন প্রশ্ন হচ্ছে, যদি ক্যাপিটাল এম স্মল এম এর থেকে অনেক অনেক বড় হয়, এই কন্ডিশনটা যদি ফুলফিল করে তাহলে কি হয়? এই কন্ডিশন থেকে লিখলে লেখা যাবে স্মল এম বাই ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম যদি অনেক অনেক বড় হয় তাহলে ক্যাপিটাল এম বিহেভ করবে ইনফিনিটির মতো উইথ কম্পেয়ার টু দিস স্মল এম। যদি এমটা অনেক ছোট হয় এবং এই ক্যাপিটাল এম অনেক বড় হয়, তাহলে যদি আমি কম্পেয়ার করি দুটোকে, তাহলে এটা মোটামুটি ইনফিনিটির মতো আচরণ করবে, অথবা এটার সাপেক্ষে এটা জিরো আচরণ করবে। যাই করি না কেন এটা অ্যাপ্রক্সিমেটলি জিরো ধরতে পারি আমি, রাইট? যদি অ্যাপ্রক্সিমেটলি জিরো ধরি তার মানে হচ্ছে ডি ওয়ান ইজ অ্যাপ্রক্সিমেটলি জিরো। যদি ডি ওয়ান অ্যাপ্রক্সিমেটলি জিরো হয় তার মানে হচ্ছে এটা ছিল আমাদের সান ক্যাপিটাল এম, এটা ছিল আমাদের স্মল এম, এইটা ছিল যদি আমাদের সেন্টার অফ ম্যাস, এটা ছিল আমাদের সেন্টার অফ ম্যাস। যখন আমি এই কন্ডিশন অ্যাপ্লাই করব তখন এই ডি ওয়ানটা ইফ ডি ওয়ান জিরোর কাছাকাছি যায় তার মানে সেন্টার অফ ম্যাসটা কোথায় চলে আসবে? সেন্টার অফ ম্যাসটা চলে আসবে হচ্ছে সানের যে সেন্টার আছে সেই সেন্টারে, কারণ ডি ওয়ানটা জিরো মানে হচ্ছে এই সিস্টেমের সেন্টার অফ ম্যাসটা এখানে চলে আসবে। তার মানে সেন্টার অফ ম্যাস, সানের যে সেন্টার, এইটা হবে আমাদের সেন্টার অফ ম্যাস যদি ডি ইকুয়াল টু জিরো হয়, রাইট? সো দ্য সেন্টার অফ সান অ্যান্ড দ্য সেন্টার অফ ম্যাস ফর দ্য প্ল্যানেট সান সিস্টেম উইল বি দ্য সেম পয়েন্ট। The center of mass of the sun and the center of mass of the sun planet system and the center of the sun will be the same point. And this is the situation in the solar system. The sun is so massive compared with the planet that the center of mass for a planet sun system is very near to the center of the sun. And এ কারণেই হচ্ছে the sun and planet orbit around the center of the sun or about the center of the sun or about the center of mass of the system, যাই বলি না কেন। তার মানে হচ্ছে তার মানে হচ্ছে যদি এরকম হতো, প্রথমে আমরা যেটা আলোচনা করেছি, যদি এরকম হতো, সেটা কোথায় গেল আমাদের? সেন্টার অফ মাস ফর এ বাইনারি সিস্টেম, এই পেজটা কোথায় গেল আমাদের? এনিওয়ে, এটা মনে হয় হারিয়ে ফেলেছি, কোথায় রাখলাম? আচ্ছা, এখানে এই সিস্টেমে যেটা বলা আছে যে সেন্টার অফ ম্যাসকে কেন্দ্র করে দুটো এই পুরো সিস্টেমটাই মুভ করবে। তার মানে হচ্ছে যদি এটা এইভাবে মুভ করে, এরকম ইলিপ্টিক্যাল পথে মুভ করে, তাহলে এটাও কিন্তু ঠিক এইভাবে মুভ করবে। তার মানে হচ্ছে শেপটা, ইলিপসের যে দ্যাট শেপ উইল নট বি চেঞ্জড, রাইট? কারণ এটাও মুভ করছে স্পেসে যদি একাধিক অরবিটও থাকে, যদি একাধিক প্ল্যানেট মুভ করে এবং তার সাথে সানও যদি মুভ করে, কারণ এটা কিন্তু সেন্টার অফ ম্যাসকে কেন্দ্র করে ঘুরছে। ফর এক্সাম্পল এটা এরকম যদি এটা ঘুরে, এই প্রান্তে যদি আমাদের থাকে হচ্ছে প্ল্যানেট এবং এখানে যদি সান থাকে, তাহলে এইভাবে সে ঘুরবে। তার মানে হচ্ছে স্পেসের সাপেক্ষে এটা সবসময় সিমেট্রিক মনে হবে, কোনো চেঞ্জ হচ্ছে না। এতে একটা, দুইটা, তিনটা বা 100টা প্ল্যানেট বা 100টা গ্রহ যাই ঘুরুক না কেন, কোনো রকম চেঞ্জ হচ্ছে না, রাইট? সেটাই এখানে বলা হয়েছে যে ডি অন ইকুয়াল টু যখন জিরো হবে, অর্থাৎ যখন এইটা খুব খুব ম্যাসিভ হবে এই এম এর সাপেক্ষে, এটা ক্যাপিটাল এম, এটা স্মল এম, তখন এটা মুভ করছে কিন্তু এটা মুভ করছে না। হতে পারে সে নিজের অক্ষের চারদিকে মুভ করছে, কোনো রকম সেন্টারের কোনো রকম মুভমেন্ট ছাড়া সে শুধুমাত্র ঘুরছে, এটা হতেই পারে, তাতে কোনো কিছুই আসে যায় না, রাইট?
যেটি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যদি এই এম স্মল এম এর থেকে খুব খুব বেশি হয় সেক্ষেত্রে এইটার সেন্টারের সাপেক্ষে ঘুরুক অথবা এই বাইনারি সিস্টেমের সেন্টার অফ ম্যাসের সাপেক্ষে ঘুরুক, সব ক্ষেত্রেই এই এমটা কিন্তু ফিক্সড, এখানেই আছে, স্টেশনারি আছে, রাইট, স্টেশনারি আছে। সেজন্যই আমি বলেছি যে সোলার সিস্টেমে এই ঘটনাটাই ঘটে, কারণ সোলার সিস্টেমের ক্ষেত্রে যে কোনো প্ল্যানেটের ক্ষেত্রে সান খুব খুব ম্যাসিভ, খুব ম্যাসিভ, রাইট। তো এটা কিন্তু এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে দ্য সান অ্যান্ড দ্য প্ল্যানেট ইজ অরবিটিং অ্যারাউন্ড দ্য সেন্টার অফ দ্য সান, and thus for all practical purposes the sun is almost stationary as Kepler originally thought, রাইট। কেপলার যেটা অরিজিনালি থিঙ্ক করেছিলেন, চিন্তা করেছিলেন যে সান হচ্ছে ফিক্সড, এই শর্তে কিন্তু কেপলারের সেই কথাটাই সত্যি প্রমাণিত হচ্ছে। এখানে এখন বাইনারি সিস্টেম নিয়ে অথবা নিউটনের সেই মডিফিকেশন নিয়ে আমি চিন্তা করি আর না করি, ডাজেন্ট ম্যাটার। ওকে, সো কেস টু নিয়ে আমরা আলোচনা করি। কেস টু এখন হচ্ছে লিমিটিং কেস টু হচ্ছে যখন ক্যাপিটাল এম অ্যান্ড স্মল এম সেম, যদিও এটা কখনোই সান এবং প্ল্যানেট সিস্টেমে কখনোই সম্ভব না, কারণ সান এবং প্ল্যানেট সিস্টেম এরকম জিনিস মেনে চলে না। এখন কেপলারের যে লটা সেটা যে শুধুমাত্র প্ল্যানেটারি মোশনের ক্ষেত্রেই সত্য সেটা কিন্তু না, সেটা যে কোনো একটা স্টারের মুভমেন্ট অথবা আমরা যদি সোলার সিস্টেম থেকে বাইরে যাই সেক্ষেত্রেও সত্য হতে পারে, রাইট। এখন যদি এম এবং এম সমান হয়, তার মানে হচ্ছে এম ডি ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম ডি টু, এম যদি সমান হয় তার মানে হচ্ছে ডি ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ডি টু, রাইট। সো এটা যদি আমার হয় একটা 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 স্টার অথবা একটা এম, যদি এম টু এটার সমানই হয় তো তাদের যে ডিস্টেন্স একটা পার্টিকুলার ডিস্টেন্সে আছে, তাহলে ডি ওয়ান এবং ডি টু সমান, তার মানে সেন্টার অফ ম্যাসটা হচ্ছে এক্স্যাক্টলি মাঝখানে আছে। তাহলে এই সেন্টার অফ ম্যাসকে কেন্দ্র করে এটা ঘুরবে, এভাবে ঘুরবে, রাইট, এভাবেই ঘুরবে। ওকে, ফানি। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কোথায় ঘটে? দিস সিচুয়েশন অকার্স ইন দ্য বাইনারি স্টার, রাইট। এটা কোথায় ঘটছে? বাইনারি স্টারসের ক্ষেত্রে ঘটছে। এখন হোয়াট ইজ কল্ড বাইনারি স্টার? দ্য বাইনারি স্টার কাকে বলবো? টু স্টার্স উইথ ইকুয়াল ম্যাসেস। প্রথমেই বলে নিচ্ছি, এটা হচ্ছে আমার ম্যাস এম, এটা হচ্ছে আমার ম্যাস এম, ডেফিনেটলি, রাইট। টু বাইনারি স্টারের শর্তই হচ্ছে দুটো স্টার যাদের ম্যাস সেম অ্যান্ড যারা বাউন্ড স্টেটে আছে, বাউন্ড গ্র্যাভিটেশনালি টু ইচ আদার সো দ্যাট দে রিভলভ অ্যারাউন্ড দেয়ার সেন্টার। বাইনারি স্টার হচ্ছে এমন দুটো স্টার যাদের ম্যাস সেম এবং যারা গ্র্যাভিটেশনালি কানেক্টেড এবং যারা মুভ করছে এমনভাবে যে তারা তাদের সেন্টার অফ ম্যাসকে কেন্দ্র করে সবসময় মুভ করছে। And in this case Newton's correction to the third law is very large, right? এবং এই ক্ষেত্রে Newton's correction to the Kepler's third law is very large, right? A very important statement. যে নিউটনের কারেকশনটা টু দ্য কেপলার্স থার্ড ল কখন সবচেয়ে ছোট হয়, কখন সবচেয়ে বড় হয়? কখন সবচেয়ে ছোট হয়? যখন একটা ম্যাস আর একটা ম্যাসের থেকে অনেক 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 বেশি। এই শর্তে সেন্টার অফ ম্যাসটা শিফট হয়ে বড় ম্যাসের যে সেন্টার সেখানে চলে আসে। আর কেস টু যখন হচ্ছে নিউটনস মডিফিকেশন টু দ্য কেপলার্স থার্ড ল ইজ ভেরি লার্জ, সেই ক্ষেত্রে দুটো ম্যাস সেম এবং তাদের সেন্টার অফ ম্যাস হচ্ছে দুটো ম্যাসের যে ডিস্টেন্স তার মাঝখানে। সুতরাং এক্ষেত্রে নিউটনস কারেকশন টু দ্য থার্ড ল ইজ ভেরি ভেরি লার্জ, রাইট? ওকে, ফাইন। এখন আমরা কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করি। আমি করব। যেমন হচ্ছে আমি জানি যে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে টাইমস এ কিউব, রাইট? কে টাইমস এ কিউব। এখন এ ক্যান বি রিপ্লেসড বাই ক্যাপিটাল আর
এ হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস এবং আর হচ্ছে আমার মিন রেডিয়াস, মিন অরবিটাল রেডিয়াস অথবা average distance from the sun to the planet, right? So t square is equal to k times r cube এবং k is equal to আসলে 4 pi square divided by g times হচ্ছে mass r cube. This is a very important equation যেটা কেপলারস থার্ড ল থেকে আমি পেয়েছি। এখন কয়েকটা প্রবলেম নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে কি হয়, প্রবলেমটা টাইম ওয়েস্ট হবে সেজন্য আমি লিখে রেখেছি। যেমন একটা প্রবলেম হচ্ছে এইটা, দ্য পিরিয়ড অফ দ্য মুন ইজ অ্যাপ্রক্সিমেটলি 27.2 days, অর্থাৎ চাঁদ যেই পথে মুভ করছে, ডেফিনেটলি আমরা যে প্ল্যানেটারি মোশন নিয়ে আলোচনা করছি সেখানে সানের পরিবর্তে যদি আমি পৃথিবীকে বসাই এবং কোনো একটা প্ল্যানেটের পরিবর্তে যদি আমি মুনকে বসাই তাহলে কিন্তু এটা কাজ করবে, কারণ মুন ইজ অরবিটিং ইন অ্যান ইলেকট্রিক্যাল অরবিট উইথ দ্য প্ল্যানেট অ্যাট ওয়ান অফ ইটস ফোসাই, রাইট? যেখানে সান সেখানে যদি প্ল্যানেট হয় এবং যেখানে প্ল্যানেট সেখানে যদি আমার মুন হয়, নো প্রবলেম অ্যাট অল। সো দ্য পিরিয়ড অফ দ্য মুন ইজ অ্যাপ্রক্সিমেটলি 27.2 days। তার মানে হচ্ছে টাইম পিরিয়ড, এটাকে যদি আমি সলভ করি, কালি শেষ হয়ে গেছে, যদি সলভ করি তার মানে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 27.2 days, রাইট? টি ইকুয়াল টু হচ্ছে আমার 27.2 days। ডিটারমাইন দ্য রেডিয়াস অফ দ্য মুনস অরবিট। আমাকে বের করতে হবে কার ভ্যালু, আমাকে বের করতে হবে আর এর ভ্যালু, আর যেটা কিনা রেডিয়াল ডিস্টেন্স, আর ইজ ইকুয়াল টু হোয়াট। এবং বলে নেওয়া ভালো, আমি অনেকবারই বলেছি এটা, যদিও বলা হয়ে থাকে যে ইলিপ্টিক্যাল পথে এটা মুভ করে, বাট ইলিপস ইজ নিয়ারলি ইকুয়াল টু আ সার্কেল বাট নট ফুললি সার্কেল। eccentricity must be greater than 0। যদি পারফেক্টলি eccentricity 0 হয় তার মানে হচ্ছে we are talking about a circle, but that is not true, we are talking about an ellipse, right? সো আমাকে আর এর ভ্যালু বের করতে হবে। সো আমি যদি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে কিন্তু আমার সব পেয়ে যাচ্ছি। এখানে জি এর মান আমি জানি, ক্যাপিটাল এম যেটা হচ্ছে ম্যাস অফ দ্য আর্থ, এই যে ম্যাস অফ দ্য আর্থ দেওয়া আছে 6 × 10⁻24 কেজি, অ্যাপ্রক্সিমেটলি 6। সো সব কিছু দেওয়া আছে, এখান থেকে তুমি বের করো। এই ফর্মুলাটা ইউজ করে যদি আমি বের করি, সো ইউজিং দ্য ফর্মুলা আমি বের করতে পারি যে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু 3.82 times 10⁸ মিটার। ওকে, এটা কিভাবে পেয়েছি? আমি পেয়েছি টি স্কোয়ার ইজ ইকাল টু 4 পাই স্কোয়ার ওভার জি এম টাইমস আর কিউব। এই ফর্মুলা ইউজ করে আমি পেয়েছি। ওকে, এখন হচ্ছে আমি সেকেন্ড আরও একটা প্রবলেম তোমাকে দেখাচ্ছি। জুপিটার ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম, ডিটারমাইন দ্য ম্যাস অফ লো। আমাদের যেমন মুন সেরকম জুপিটারের একটা লো আছে, হুইজ অরবিটস জুপিটার অ্যাট অ্যান অরবিটাল রেডিয়াস অফ 4.218 times 10⁸ মিটার অ্যাট এভরি 15-12 seconds। আমাকে বের করতে হবে কি, দ্য ম্যাস অফ দ্য লো, অর্থাৎ আমাদের যেরকম চাঁদ সেই জুপিটারের যে চাঁদ সেই চাঁদের ম্যাস বের করতে হবে। সো ইটস ইউর হোমওয়ার্ক, রাইট? ইটস ইউর হোমওয়ার্ক। কীভাবে বের করবে আমি জানি না, তুমি জানো এটা। ওকে, যদি আমরা আরও একটা প্রবলেম নিয়ে ভাবি, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ইফ দ্য অরবিট অফ দ্য মার্স হচ্ছে মঙ্গলের যে মার্স সেটা 1.5 times গ্রেটার দেন দ্য অরবিট অফ দ্য আর্থ। ওকে, আমাদের যে পৃথিবীর যে অরবিট সে অরবিটের 1.5 times গ্রেটার। তাহলে প্রবলেম সলভ করার জন্য তোমাকে যে জিনিসটা করতে হবে, যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো আগে বুঝতে হবে, রাইট? যদি আমি বলি যে আর ই হচ্ছে আমাদের আর্থের যে রেডিয়াস, রাইট? অরবিটাল রেডিয়াস অফ আর্থ, এটা হচ্ছে অরবিটাল রেডিয়াস অফ আর্থ।
তার মানে হচ্ছে অরবিটাল রেডিয়াস অফ মার্স এটা হচ্ছে 1.52 টাইমস অফ আর্থ, রাইট? আর্থের যে অরবিটাল রেডিয়াস তার হচ্ছে 1.52 টাইমস গ্রেটার। ডিটারমাইন হাউ মাচ টাইম it takes মানে হচ্ছে মার্স টেক্স টু কমপ্লিট দ্য অরবিট। ইউ ক্যান কনসিডার দ্য সেমি মেজর অ্যাক্সিস অ্যাজ দ্য মেইন অরবিটাল রেডিয়াস। তার মানে হচ্ছে মার্স যেই ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরছে, ওয়ান কমপ্লিট সাইকেল করতে তার কত দিন লাগে এখানে পৃথিবীর সাথে কম্পেয়ার করা আছে। আমরা জানি যে পৃথিবীর জন্য হচ্ছে টি আর্থের জন্য হচ্ছে 365 ডেজ, রাইট? প্রশ্ন করা হয়েছে টিএম অর্থাৎ মার্সের জন্য এই 1 বছর সমান কত দিন। এটা খুবই সহজ। যে ফর্মুলাটা আমি একটু আগে এখানে বলেছি সেই ফর্মুলা থেকেই তুমি এটা পারবে। শুধুমাত্র দুটোর রেশিও নিতে হবে এখানে, রাইট? তার মানে হচ্ছে টি এম স্কোয়ার ডিভাইডেড বাই টি ই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর এম কিউব। এখানে ক্যাপিটাল আর দিই আমি, আচ্ছা এখানে স্মল আর দিয়েছি, এখানে স্মল আর থাকুক, নো প্রবলেম, আর ই কিউব, রাইট? সো এখান থেকে আমি যদি বের করি, সো টি এম ইজ ইকুয়াল টু সামথিং সামথিং সামথিং, আর টি এম যেটা বের হবে মার্সের জন্য যেটা টাইম বের হবে সেটা হচ্ছে 684 ডেজ, রাইট? তার মানে তোমাকে যদি মার্সে পাঠানো হয়, মঙ্গলে পাঠানো হয়, তোমার 1 বছর হতে সময় লাগবে 684 ডেজ। ডাজেন্ট ম্যাটার হচ্ছে টাইম, সেকেন্ড অথবা ঘন্টা বা দিন। 684 ডেজ, যে 684 ডেজ বাঁচবে মঙ্গলে গিয়ে তার বাঁচা হবে 1 বছর, আর যে পৃথিবীতে 684 ডেজ বাঁচবে তার বাঁচা হবে অ্যাপ্রক্সিমেটলি 2 বছর। তার মানে কি যে পৃথিবীতে সে বেশি বেঁচেছে? নেভার, কারণ সে একই রকম দিন বেঁচেছে, রাইট? 684 ডে ইজ এ ফ্যাক্টর। এটা তুমি মঙ্গলেই বেঁচে থাকো আর পৃথিবীতেই বেঁচে থাকো, ডাজেন্ট ম্যাটার হাউ মেনি ইয়ার্স ইউ আর লিভিং দেয়ার, রাইট? সো এইটা হচ্ছে, এভাবে কিন্তু আমরা প্রবলেম সলভ করতে পারি। আমি আরও কয়েকটা প্রবলেম তোমাদেরকে দিতে পারি যেটা তুমি হোমওয়ার্ক হিসেবে করতে পারো। যেমন এরকম আমি কয়েকটা হোমওয়ার্ক তোমাকে দেখিয়ে দিচ্ছি, এটা তুমি লিখে নাও, এটা লিখে নিয়ে তুমি বাসায় বসে বসে করবে। এটা হচ্ছে একটা প্রবলেম, তুমি স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে রাখতে পারো। এটা হচ্ছে আরও দুইটা প্রবলেম, এই দুটো প্রবলেম তুমি করে ফেলতে পারো। ভেরি সিম্পল প্রবলেম, রাইট? এখানে কঠিন কোনো কিছুই নেই। ওকে, আমরা এখন একটু সামনের দিকে যাচ্ছি, একটু সামনের দিকে আগাচ্ছি। আমরা কোন পেজ আলোচনা করছিলাম? এখানে আমরা আলোচনা করছিলাম। তো এখন একটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে অনেক সময় আমরা প্রশ্ন করে থাকি যে ফর এক্সাম্পল একটা ইলিপস নিয়ে আমরা আলোচনা করি, যেহেতু একটা ইলিপ্টিক্যাল অরবিট নিয়ে আলোচনা করছি এবং এখানে ইলিপস সম্পর্কে একটা ভালো ধারণা যদি আমরা তৈরি করতে পারি, পরবর্তীতে আমাদের সব কিছু বুঝতেই বেশ সুবিধা হবে। সেটা কি? একটা কিছু বেসিক পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে, এটা যদি একটা ইলিপস হয়ে থাকে, যদি আমি মেজর অ্যাক্সিস অ্যান্ড মাইনর অ্যাক্সিসকে এইভাবে ডিফাইন করি, সো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার এ, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার একটা ফোকাল পয়েন্ট যেখানে আমার সান, এই ভদ্রলোক বাস করছেন। আর একটা ফোকাল পয়েন্ট হচ্ছে আমার ভয়েড স্পেসে আছে, এটা এখানে কোনো কিছুই নেই, রাইট? প্রশ্ন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত, রাইট? এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সকে আমরা বলবো ই টাইমস এ। ই হচ্ছে এক্সেন্ট্রিসিটি, যেটা মেজার করে। এক্সেন্ট্রিসিটি কি? এক্সেন্ট্রিসিটি ইজ এ মেজার অফ হাউ মাচ অ্যান ইলিপস ডেভিয়েটস ফ্রম বিং সার্কুলার। অর্থাৎ সার্কুলার ছিল, যদি এরকম কোনো কিছু সার্কুলার শেপ থাকে, যদি সার্কুলার শেপ থেকে এইরকম হয় তাহলে আমি ইলিপস পাই। এক্সেন্ট্রিসিটি তোমাকে এটাই বলছে যে সার্কুলার শেপ থেকে ইলিপসটা কতটুকু ডেভিয়েট করেছে তার যে মেজার, দ্যাট মেজার ইজ এক্সেন্ট্রিসিটি, রাইট? যেমন ফর এ সার্কেল ইজ ইকুয়াল টু 0, এখানে ই ইজ ইকুয়াল টু 0, এখানে ই মাস্ট বি গ্রেটার দেন 0, রাইট? সো এইখান থেকে
একটা ফোকাস পয়েন্ট যদি ই এ হয় দেন ডেফিনেটলি এখান থেকে এই ফোকাস পয়েন্টটাও কিন্তু আমাদের ই এ, রাইট? ই এ, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আমাদের আর পি ডিস্টেন্স টু দ্য পেরিহেলিয়ন পয়েন্ট, অ্যান্ড এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের কি, এই পর্যন্ত হচ্ছে আমাদের, এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের আর এ, আর এ, এটা হচ্ছে অ্যাফেলিয়ান ডিস্টেন্স, রাইট? এখন আমি যদি এই ফর্মুলা ইউজ করি, তুমি দেখো এখান থেকে ই এ অ্যান্ড আর পি, যেমন ই এ প্লাস আর পি এ দুটো যদি যোগ করি আমি, ই এ হচ্ছে এখান থেকে ফোকাস পর্যন্ত, ফোকাস থেকে এ পর্যন্ত হচ্ছে আর পি, আমি কী পাবো? সেমি মেজর অ্যাক্সিস পাচ্ছি, মেজর অ্যাক্সিস পাচ্ছি। এটা হচ্ছে ই এ, এটা আমি এ পাচ্ছি, নো প্রবলেম, এটা আমি এ পাচ্ছি, ওকে। ই এ প্লাস আর পি ইজ ইকুয়াল টু হচ্ছে এ পাচ্ছি আমি। আর একটা কী পাচ্ছি? আরেকটা আমি পাচ্ছি হচ্ছে আর এ প্লাস আর পি, এখান থেকে হচ্ছে এ পর্যন্ত হচ্ছে আর এ, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আর এ, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আর পি, সো আর এ প্লাস আর পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার টুয়াইস এ, রাইট? এগুলো হচ্ছে আমার টুয়াইস এ। এবং আমি আরও একটা জিনিস করতে পারি, এইখান থেকে এই পর্যন্ত এটাকে আমি একটা কনস্ট্যান্ট লিখতে পারি, সেটা হচ্ছে সি, এই ই এ সমান সি লিখতে পারি আমি। সো সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ই এ। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু ই এ, এই টপিকটা নিয়ে, রাইট? এখন যদি এটা হয় যে ই এ কে আমি সি বলছি, সি মানে হচ্ছে এই এই এটার যে মেইন অরিজিন, অর্থাৎ যে কোঅর্ডিনেট সিস্টেমের যে অরিজিন, সেই অরিজিন থেকে আমার ফোকাস পয়েন্টগুলো কতটুকু ডিস্টেন্সে, ই এ পরিমাণ ডিস্টেন্সে, সেটাকে আমি সি নাম দিলাম। সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ই এ, রাইট? এখন প্রশ্ন হচ্ছে, যদি বলি যে ড্র আন ইলিপস, যদি প্রশ্ন করি ড্র অ্যান ইলিপস for E is equal to 0.5, এবং এটা E equal to যদি 0.5 হয় তার জন্য ইলিপস কত হবে? আমি এখানে একটু বসাই তো, C is equal to কত হয়? C is equal to হচ্ছে 0.5 ইন্টু হচ্ছে আমার A, তার মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে এ, মানে হাফ অফ এ, অর্থাৎ আমি এখানে যেটা যেটা আমি বোঝাতে চেয়েছি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার সি, অর্থাৎ যেই ইলিপ্টিক্যাল অরবিটে এটা মুভ করছে, সেই ইলিপ্টিক্যাল অরবিটের জন্য সান কোন পয়েন্টে আছে, কোথায় আছে, কতটুকু ডিস্টেন্স দূরে আছে, সে হচ্ছে ই এ পরিমাণ ডিস্টেন্স দূরে আছে। তাহলে এই ক্ষেত্রে সান কতটুকু দূরে থাকবে? এর হাফ দূরে থাকবে, অর্থাৎ এইটা যদি আমার হয়ে থাকে কোনো একটা ইলিপ্টিক্যাল শেপ, এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার এ, রাইট? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার এ, এর যে হাফ, এইখানে হচ্ছে আমার সান থাকবে, এটা হচ্ছে আমার ক্যাপিটাল এম, অর্থাৎ ফোকাস পয়েন্টগুলো হচ্ছে এখানে থাকবে, এইটার ফোকাল পয়েন্ট হচ্ছে আমার এইখানে থাকবে, এটা আর একটা ফোকাল পয়েন্ট, রাইট? এখন আমি তোমাকে অনেকগুলো প্রশ্ন করতে পারি, যেমন যদি বলি ই ইজ ইকুয়াল টু 0, তার জন্য কেমন হবে? যদি বলি ই ইকুয়াল টু 0-র জন্য ইলিপ্টিক্যাল শেপ কেমন হবে? সিম্পলি সার্কেল হবে, রাইট? যদি বলি ই ইকুয়াল টু হচ্ছে 0.25, এটার জন্য কত হবে? ই ইকুয়াল টু 0.75, এটার জন্য কত হবে? ইজি, ভেরি ইজি, যে কোনো ভ্যালুর জন্য আমি এটা করতে পারবো। যদি আমি এটা দেখাই ইকুয়াল টু 0.25, তার মানে হচ্ছে এটা যদি আমার কোঅর্ডিনেট সিস্টেম হয়, এটা হচ্ছে আমার এর 25%, এটা হচ্ছে আমার 50%, এইটা হচ্ছে আমার 25%, তার মানে এখানে আমার সান থাকবে, রাইট? এখানে আমার সান থাকবে। সো এটা হচ্ছে আমার ইকুয়াল টু 0.25, তার জন্য এরকম যে কোনো সিস্টেমের জন্য আমি দেখাতে পারবো যে আমার সান কোন পয়েন্টে আছে, ওকে। আচ্ছা, এখন আমি আরও একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব, সেটা কি? এখন মূলত আমি কিছু বেসিক পয়েন্ট নিয়ে আলোচনা করছি, রাইট? কোনো ধরা বাঁধা কোনো একটা সিকোয়েন্স যে আমি এখন এই মুহূর্তে মেনটেন করছি তা না। যেমন আমি জানি যে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব, রাইট?
তার মানে হচ্ছে এ যদি বাড়ে বা কমে তাহলে টি কিন্তু সেই অনুযায়ী বাড়বে বা কমবে, বা টি যদি বাড়ে বা কমে তাহলে এ সেই অনুযায়ী বাড়বে বা কমবে, রাইট? তার মানে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে টাইমস এ কিউব। এখন আমি যদি গ্রাফিক্যালি দেখাতে চাই যে আমাদের জানা মতে যতগুলো প্ল্যানেট আছে, আমাদের আমাদের মার্কারি আছে, আমাদের ভেনাস আছে, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, প্লুটো, সব কিছুই আছে, রাইট? আর্থ আছে। এই সবার জন্য যদি টি স্কোয়ার অ্যান্ড এ কিউবের যে গ্রাফ সেটা ড্র করতে চাই, সেটা কীরকম হবে? যদি আমি একটু ড্র করি, আমি এখন এদিকে দিলাম হচ্ছে এ কিউব অ্যান্ড এদিকে দিলাম হচ্ছে আমি টি স্কোয়ার। আমি এখানে যে আমি এখানে যে স্কেলিং লেবেলিং সেটা আমি করছি না। এটা টি স্কোয়ার মানে হচ্ছে ইয়ার স্কোয়ারে, রাইট? ইয়ার্সের স্কোয়ার। আর এদিকে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এ ইউ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের কিউব, সে অনুযায়ী আমি মাপছি। ওকে, এখন ফর এক্সাম্পল আমার কি আছে, আমি যদি সোলার সিস্টেম নিয়ে ভাবি, সোলার সিস্টেম এটা যদি আমার সান হয়ে থাকে, দেন ডেফিনেটলি এরকম কতগুলো অরবিটে কিন্তু আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি। প্রথমেই হচ্ছে আমাদের মার্কারি, সানের খুব কাছাকাছি কে আছে? মার্কারি আছে, তারপরে ভেনাস আছে, রাইট? তারপরে আমাদের আর্থ আছে। হ্যাঁ, আর্থ যদি আরও অনেক অনেক দূরে থাকতো তাহলে হয়তো আমাদের টেম্পারেচার এতটা বেশি নাও হতে পারতো, আর একটু কম হলেও হতে পারতো, রাইট? সো এখন আমি প্রত্যেকটার জন্যই, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার মার্কারির জন্য টি স্কোয়ারের একটা ভ্যালু আছে, এ কিউবের একটা ভ্যালু আছে। ডেফিনেটলি মার্কারির জন্য এ কিউবের ভ্যালু কম, কারণ মিন অরবিটাল রেডিয়াস মার্কারির জন্য কম। টি স্কোয়ার ডেফিনেটলি এটার জন্য কম, কারণ পথ কম, তার ঘুরে আসতে কম সময় লাগছে। ওকে, তার মানে এইটা খুব খুব কম একটা ভ্যালু ধরলাম, এটা টি স্কোয়ারের ভ্যালু হচ্ছে এটা, তার করেসপন্ডিং এই কিউবের ভ্যালু হচ্ছে এটা। তার মানে এই গ্রাফে মার্কারির জন্য এটা হচ্ছে আমার এই পয়েন্ট, মার্কারির জন্য। ভেনাসের জন্য হয়তো আরেকটু বেশি হবে, এখানে আমি গেলাম, এরকম পেলাম। মজার ব্যাপার হচ্ছে আমি কি দেখব, প্রত্যেকটা অরবিটের জন্যই কিন্তু এটা সত্য। প্রত্যেকটা অরবিটের জন্য যদি এটা সত্য হয়, তার মানে হচ্ছে এ কিউব টি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এ কিউব হচ্ছে একটা কনস্ট্যান্ট, রাইট? অথবা এ কিউব ডিভাইডেড বাই টি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1/k, একটা কনস্ট্যান্ট, রাইট? কে যেটা ছিল তার উল্টোটা কি? কে ইকুয়াল টু ছিল হচ্ছে 4π² তার মানে কে 1/k ইজ ইকুয়াল টু হবে আমার gm ডিভাইডেড বাই হচ্ছে 4π², রাইট? তার মানে বেসিক্যালি এ কিউব ভার্সেস টি স্কোয়ার একটা স্ট্রেট লাইন হবে, যে স্ট্রেট লাইনের স্লোপ হবে আমার gm ডিভাইডেড বাই 4π², রাইট? সো একটা স্ট্রেট লাইন হবে, যে স্ট্রেট লাইনটা হচ্ছে অরিজিন দিয়ে যাবে। সো তারপরে আমি কী পাবো? আর্থ পাবো। ধরলাম এটা হচ্ছে আর্থের জন্য। তারপরে আমি মার্স পাচ্ছি, মার্সটা হচ্ছে আর্টুর সামনে যাবে। জুপিটার পাচ্ছি, আমি স্যাটার্ন পাচ্ছি, আমি বিভিন্ন রকম পয়েন্ট কিন্তু পাচ্ছি, রাইট? সো আমি ডেফিনেটলি একটা স্ট্রেট লাইন পাবো, যে স্ট্রেট লাইনটা হচ্ছে অরিজিন দিয়ে যাবে, এবং এই স্ট্রেট লাইনের যে স্লোপ, সেই স্লোপ ইজ ইকুয়াল টু হচ্ছে gm ডিভাইডেড বাই 4π², রাইট? অ্যান্ড এই স্ট্রেট লাইনটা কি মিন করছে আমাকে মিন করছে যে কেপলারের যে কেপলারের সেই থার্ড লর যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সে আমাকে এই সম্পর্কেই বলছে, রাইট? এভাবে কিন্তু আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাতে পারি যে কোনো প্ল্যানেটের জন্য, যে কোনো টাইম পিরিয়ড বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে যে এর ভ্যালু, তার জন্য আমরা কিন্তু দেখাতে পারি। ওকে, আমার মনে হয় যে আজকের লেকচারটা আমরা এখানেই শেষ করি। আমরা পরবর্তীতে, এটা ছিল আমাদের গ্র্যাভিটেশনের সেকেন্ড লেকচার, আমরা গ্র্যাভিটেশনের উপর আরও একটা লেকচার নেব, সেখানে আমরা অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব। খুব তাড়াতাড়ি আমি এই ভিডিওটা আপলোড করব, পার্ট 2 এর যেটা, সেটা তো তুমি পেলেই। পার্ট 3 এর যে ভিডিওটা তুমি দেখবে, সেটাও খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মি। টাটা।